আমরা এখন রওনা দেবো আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে হবে আহসান মঞ্জিল ভ্লগ। আমার সাথে আছে আমার ভাই এবং আমার। আহসান মঞ্জিল যাবেন? নবপুর, হ্যাঁ। কত? 350 টাকা যাবেন? একবার 500 টাকা পড়বো ভাই। ঘুরে নামাই দিয়ে বাবু ঘুরে আসতে, সে তো বুঝতে পারছি। আচ্ছা 400 টাকা নিয়ে যাবেন? আহসান মঞ্জিল যাবেন? আহসান মঞ্জিল সদরঘাট। কত কম? কত? আর 50 টাকা নিয়ে নোটেন। আমি যাও না লিখে তোমার লোক আমি ভাড়া বললাম কি কমে ভাড়া দিও না, নামাই দিয়ে লোন তাহলে ভাড়া তখন নেবেন না। এটা আমরা সিএনজি নিলাম, সেটা 500 টাকা ভাড়া। এখন আমরা চলে যাবো আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আমরা আহসান মঞ্জিল, সেই চিরচেনা, সেই পুরান ঢাকায় অবস্থিত একটি চিরন্তন নিদর্শন, যার কথা না বললেই নয়। দেখুন বাইরে কত সুন্দর স্ট্রিট ফুডের দোকান বসছে। এটা হচ্ছে টিকিট কাটার লাইন, প্রচুর ভিড়, এক কথায় না গেলে বোঝা যাবে না। অনেক কষ্ট করে টিকিট কাটলাম, আমরা গিয়েছিলাম 7 জন, 7টা টিকিট কাটলাম। টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে যাওয়া যাক। আমরা অবশেষে চলে আসলাম আহসান মঞ্জিল। চলুন তাহলে ঘুরে ঘুরে দেখে আসা যাক আহসান মঞ্জিলের কি আছে। ভাইজান, সেই বিখ্যাত জাদুঘর। হ্যাঁ, তারপরে এটি একটি ঐতিহ্যবাহী জায়গা, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই, নতুন করে দেওয়ার আছে সবকিছু। খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনি কি এখানে প্রথম আসছেন? হ্যাঁ। এর আগে আসছেন কখনো? কখনো আসেনি। আপনার বাসা কোথায়? আমার বাসা একটু কাছেই। ও আচ্ছা। বাবা, আহসান মঞ্জিল কার বলো তো? তোমার বাবার? বাবার, হ্যাঁ। উপরে উঠবে না এখন? আমি ভিডিও জানি। রাজি জায়েদ, প্রতিদিন হাজার হাজার দর্শক এই আহসান মঞ্জিলে এসে ভিড় করে। এটা হচ্ছে পুরনো একটি ঐতিহ্য। দেখুন চারিদিকে লোকজন ভরপুর। ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারো? হ্যাঁ। আহসান মঞ্জিলের পাশ দিয়ে চলে গেছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। একটা ছবি দেখছিলাম, হ্যাঁ। ঢোকা শুরুতেই দেখা যাবে বিভিন্ন চিত্র নিদর্শন, সবই পুরনো দিনের ঐতিহ্য। এটা হচ্ছে চায়ের কাপ। আহসানুল্লাহ
যে এটা আছে সবাই এটাই ব্যবহার করতো। পুরনো দিনের মানুষজন ওই যে দেখছেন কোনো ধরনের যুদ্ধে যাওয়ার আগে যে একটি পোশাক পরতো তারা, সেটা হচ্ছে লোহার তৈরি ছিল সেই নিদর্শনটি। চলেন আমরা ঘুরে ঘুরে আরও কিছু জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। ওরা কি বেড়ে গেছে দুইটা? আগের লাইট আহসান মঞ্জিলের ঘরের ভিতরে যে লাইটগুলো ব্যবহার করত, এটি হলো তার ভিতরে একটি। চারিদিকে ফটো দিয়ে সাজানো আছে আহসান মঞ্জিলের ওরা যেখানে পুরো জায়গাটা, এবং তার স্মৃতি সব কিছু লেখা রয়েছে এই জায়গাটাতে। অনেক সময় বিদেশি নাগরিকরাও এটাকে ভ্রমণ করতে আসে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। বিদেশি নাগরিকদের টিকিট প্রাইস 500 টাকা। আহসান মঞ্জিলের ভিতরে তাদের যে ডাইনিং টেবিল ছিল আহসান মঞ্জিলের বাসার ভিতরে, তার একটি চিত্র দেখুন। একসাথে প্রায় 40 থেকে 50 জন বসে এক টেবিলে খাওয়া দাওয়া করতে পারত। সচরাচর দেখা যায় না। মানুষ এটা দেখে অনেক আনন্দ আফুল্ল, কারণ তারা একসাথে 40 থেকে 50 জন বসে এক টেবিলে খাওয়া এক কথায় অনেক ধরাই। চলুন আমরা আরও কিছু দেখা যায় কিনা দেখে আসি। তার সামনে গেলে দেখা যাবে হাতির মাথার দুইটা শিং এখানে একটি চিত্র হিসেবে রেখে দিছে। চারিপাশে মানুষ এখানে এসে ছবি তুলছে। পুরাতন দিনের একটি জিনিস যেটা আমরা বাংলা সিনেমাতে দেখে থাকি, দুই পাশে সিঁড়ি, মাঝখান দিয়ে আবার একটি সিঁড়ি। এখানে প্রবেশ করা নিষেধ এই সিঁড়ি দিয়ে। এইখানে সব কিছু লেখা আছে। এই জায়গায় প্রত্যেকটি জায়গাটিতে লেখা আছে ভিডিও করা নিষেধ, বাট কেউ বাদ দেয় নাই ভিডিও করা। এটা হচ্ছে স্বর্ণ অলংকার জাতীয় কিছু। তার ডাক্তারি পেশায় যে জিনিসগুলো লাগতো সেইগুলা। নিদর্শনে হাত দিবেন না, এটা হচ্ছে প্রশ্রুতি, মানে গর্ভধারিণী মারা যখন সন্তান প্রসব করে তখন এর উপরে রেখেই করে। এই সেই পুরান ঢাকার ইসলামপুরে কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে সেটি শেষ হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘ পরিচিত ছিল। এরপরে 1830 সালে বেগম বাজারে ব্যবসায়িক নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়।
অনেক তিনি তার জায়গা পুত্র কিন্তু খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এটি নামকরণ ইতিহাস করেন। এখানে লেখা আছে অবশ্য। 1888 সালে নবাব 7ই এপ্রিল খাজা আহসান প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত জমির আহসান মঞ্জিলের দলিলপত্র। পুনর্নির্মাণের সময় এই যে বর্তমান জমির উঁচু দলিলপত্র, গম্বুজটি উর্দুতে লেখানো সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সম্ভবত কেসিআই। সেই আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন আর ছিল না। এর রাজপ্রাসাদটি গম্বুজের অন্যতম চূড়া হয়ে বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত থানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। খাজা নাজিমউদ্দিন। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা হচ্ছে নবাব খানাপিনার এস্টেট প্লেট। সরকার অধিগ্রহণ করেন, কিন্তু নবাবের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সহ অধিগ্রহণের বাইরে থাকে। কালাক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি স্নায়িত্ব হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুর্ভিক্ষ হয়ে পড়ে। 1960 সালে মাওলানা আকরাম এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। এ.কে. ফজলুল এই হক, প্রাসাদের ছাদের উপর কুমার সুন্দর একটি মন্দনা গম্বুজ আছে। মন্দনাথ রায়চৌধুরী, ঢাকা শহরের মহার সর্বোচ্চ বিজয়চন্দ্র গম্বুজ মহাতব সেটি। চৌধুরী, মূল ভবনের বাইরে হাকিম হাবিবুর তরুণ রহমান, বিশিষ্ট প্রবেশদ্বার পণ্ডিত দেখতে এইচ.এ. খুবই হরপ্রসাদ সুন্দর। শাস্ত্রী, একইভাবে উপরে উঠা সিঁড়িগুলো উমেশচন্দ্র সবার দৃষ্টি বন্দ্যোপাধ্যায়, আকর্ষণ করে। পূর্ব ওয়াজেদ পশ্চিম আলী খান প্রান্তে পন্নী, দুটি মনোরম তরুণ আছে, নওয়াব যা সবচেয়ে সুন্দর। ওয়াকারুল আহসান মঞ্জিলের অভ্যন্তরে বিপিনচন্দ্র দুটি অংশ পাল, আছে। বৈঠকখানা সৈয়দ ও শামসুল পাঠাগার হুদা। আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক অনেকে আছে। কক্ষ। এটা হচ্ছে সার নিচতলায় দরবার গৃহ সুরেন্দ্রনাথ ও ব্যানার্জি। ভোজন কক্ষ রয়েছে। স্যার আব্দুর রহমান। 1 মিটার উঁচু বেদির ওপর স্থাপিত দ্বিতল প্রসাদ ভবনটির পরিমাপ 125.4 মিটার এবং প্রস্থ 28.75 মিটার। নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। খাজা সলিমুল্লাহ প্রাসাদের উল্লেখযোগ্য উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা, দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর ছিল, যা বর্তমানে নেই। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অলংকৃত অর্ধাকার চেয়ার। ক্ষেত্র, খিলান সহযোগে প্রশস্ত বারান্দা। বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরের শোভিত আছে। বাংলাদেশের ওইটাই তো স্বাধীনতার দরকার পর ছিল। অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংস সম্প্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছায়। এমত অবস্থায় 1974 সালে ঢাকার নবাব পরিবারের এই যে সেই উত্তরসূরিরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আহসান মঞ্জিল বেগম রোকেয়া প্রাসাদ সাখাওয়াত, নিলামে বিক্রির মহর্ষি পরিকল্পনা করে। দেবেন্দ্রনাথ ঠাকুর, সরকারের ভূমি সেই পরিশোষণ রবীন্দ্রনাথ মন্ত্রণালয়ের ঠাকুর, কাজী নজরুল পক্ষে ইসলাম, নিলাম বিক্রির মোজাম্মেল হক, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য অতুল প্রসাদ সেন, তৎকালীন তার ছবি প্রধানমন্ত্রী নেতা বঙ্গবন্ধু অতুল প্রসাদ সেন, শেখ মুজিবের কাছে পেশ করা হয়, এখানে আর কারো কিন্তু ত্রুটি শেখ না। মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য ও সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধ ও, করে এই মোহাম্মদ আলী জিন্নাহর 1974 সালে 2 নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। এই যে এর আহসান কবিতা মঞ্জিলের পড়ছি, সংস্কার, সত্যেন্দ্রনাথ সৌন্দর্য দত্ত ও জাদুঘর আর এই যে মোহাম্মদ রূপান্তর আলী জিন্নাহ আমার শীর্ষ classmate প্রকল্পের ছিল। বাস্তবায়ন আরম্ভ হয় এই যে তাদের 1986 আলাদা সালে ডাইনিং মার্চ টেবিল। মাসে। জাতীয় নাকি না গোল মিটিং, গুরুত্বপূর্ণ ইতিহাস স্থাপত্য নিদর্শন বিভিন্ন ধরনের বৈঠক চলতে রয়েছে। রংমহলে 31টি কক্ষে 23টিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিঞ্জাপ্পা কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষখানা ও ক্রোকারিজ পক্ষে থাকা তৈজসপত্র ও নব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। বৈঠকও তাস খেলা, আহসান ওরাও মঞ্জিল তাস খেলতো, নিচতলার কিন্তু পূর্বাংশে তাসটা মনে হচ্ছে অবস্থিত digital তাস। কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত আপনারাই বলেন। ইতিহাস সংস্কার পরিকল্পনা করেন। সুন্দর একটি স্পেস।
বর্তমান যদি এই বাড়িতে যে থাকতো সে হচ্ছে নবাবের বর্তমানের রাজা। আনুষ্ঠানিক ভোজন কক্ষ এক কথায় লন্ডনের অসাধারণ। ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের আসলে ফ্রিজিং এটা যদি- কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী এটা হচ্ছে কক্ষটি কফি সাজানো তৈরি হয়েছে। এই কক্ষে প্রদর্শিত বালতি। চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিং সহ মূলানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। অলংকৃত এখানে বাড়ি। প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না ও কাঁচ, এই সেই চীনামাটির কাঙ্ক্ষিত তৈজসপত্র প্রায় সবই আহসান এই যে- মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। আহসান মঞ্জিলের প্রাসাদটির শীর্ষে দৃশ্যমান এই যে তাদের সুউচ্চ বিছানাটা, এটা হাবিবুল্লাহর বেডরুম। ও এখানে নবাব খাজা মুসলিম লীগ কক্ষ। এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহার করা হতো। সিন্দুক কক্ষ। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিন্দুকের জন্য আলাদা একটি ঘর আছে। ঢাকা নবাবদের হিসেবে যত- কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক, কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। আপনারা দেখলেন যে আমরা এতক্ষণ নানা কাজে অনেক ঘোরাঘুরি ঢাকার করলাম খাজা ভিতরে। পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খাতানামাগুলো করেন ভালো লাগলো যে- সেইগুলোই তুলে ধরা হয়েছে। আগের সময়ে যেসব 1904 সালে ফ্রিঞ্জি পানের ভোলা আলোকচিত্রে কক্ষটিকে হিন্দুস্থায়ী রুম বলা হয় আমাদের এবং উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে কক্ষটি সাজানোর অপেক্ষায় আছে। ইতিমধ্যে ঘুরে ঘুরে সব জায়গা আমাদের দেখানো শেষ। তাদের যে আমরা সৌন্দর্যটা এখন দেখলেন ভিতরে, চলে যাব আমাদের ঠিকানায়। আমাদের বর্তমান যুগেও কিন্তু চারিদিকে সব কিছু ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন বিদেশি নাগরিকরাও এখানে দল বেঁধে ছবি তুলছে এবং সবাইকে বলতেছে দেখছেন এখানে কিছু চাইলে আপনারাও Chinese আমাদের এসেছে, পিছনে তারাও কিন্তু বসতে পারেন, নো প্রবলেম। আবু আম্মু এই যে- তারা কত আন্তরিকতার সাথে এই কথাগুলো বলছে। সবাই ভালো এখানে থাকবেন, অনেক বিদেশি সুস্থ পর্যটকরাও থাকবেন। আসে আল্লাহ হাফেজ। ঘুরতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। This is Chungchang.